প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে আমার মতো তোমরা সবাই ভালো আছো। আমাদের নতুন বছরে রোটারি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাস শুরু হয়েছে। তোমরা যেহেতু শ্রেণীকক্ষে এসে পাঠদান করতে পারছো না, পাঠ গ্রহণ করতে পারছো না, আমরাও তোমাদেরকে পাঠদান করতে পারছি না, সেহেতু আমাদেরকে এখন এই অনলাইনেরই সাহায্য নিতে হবে। এই অনলাইনের মাধ্যমে, অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা নিয়মিত আমাদের ক্লাসগুলো চালিয়ে যাওয়ার চেষ্টা করব এবং তোমরাও অংশগ্রহণ করবে এবং বেশি না হলেও পড়ালেখার অভ্যাসটা চালু রাখতে হবে। কারণ আশা করি যথাশীঘ্রই স্বাস্থ্যবিধি মেনে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে এবং আমরা সাধারণ নিয়মে আবার পূর্বের মতো শ্রেণীকক্ষে ক্লাস করব, পরীক্ষা দেব, খেলাধুলা করব, অর্থাৎ বিদ্যালয়ে আবার পরিবেশ আমরা আগের মতো ফিরিয়ে আনতে পারব। আমি আজকে দশম শ্রেণীর ছাত্রদের পৌরনীতি ও নাগরিকতা বিষয়টি আলোচনা করব। তোমরা নবম শ্রেণীতে এর আগে বইটি পড়েছো, কিন্তু কে কতটুকু পড়েছো তা আমার জানা নেই, কারণ তোমাদের মূল্যায়ন করার সুযোগ আমরা পাইনি। তবুও আমরা আবার প্রথম থেকে, যেহেতু আমাদের সিলেবাস খুব একটা বড় না, আমরা আলোচনা করব পুরো বইটি আবার তোমাদের সাথে আলোচনা করার। প্রথম অধ্যায়ে তো আমরা আলোচনা করেছি, এই জন্য খুব শুরু থেকে আমরা শুরু করছি না, আমরা দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়, সবাই বইটি খুব খুলো, পৌরনীতি ও নাগরিকতা। আসলে আমরা সবসময় সংক্ষেপে বলি যে পৌরনীতি, আসলে বিষয়টির নাম কি? পৌরনীতি ও নাগরিকতা। তার দ্বিতীয় অধ্যায়টির নাম, আজকে আমাদের পাঠ শিরোনাম নাগরিক ও নাগরিকতা। আমাদের যে বইয়ে আমাদের ডিটেলস দেয়া আছে, আমরা জাস্ট আলোচনা করব এবং এর সাথে জড়িত আমাদের বাস্তব জীবনের কিছু উদাহরণ, অভিজ্ঞতা, এগুলো আলোচনা করে আমরা আমাদের এই বিষয়ে, নাগরিক ও নাগরিকতা বিষয়ে জ্ঞানটি সুস্পষ্ট ধারণা নেওয়ার চেষ্টা করব। প্রথম অধ্যায়ে আমরা পৌরনীতি আর বিষয়টি কি সেটি আমরা, যে সিভিক্স, এই শব্দটি কোথা থেকে এসেছে, এর অর্থ কি, এর সংজ্ঞা কি, এগুলো আমরা আলোচনা করেছিলাম। তা সেখান থেকেই আমরা, যেহেতু নাগরিক ও নাগরিকতা এই শব্দ দুটো ওই হলো বিষয়বস্তু, পৌরনীতির বিষয়বস্তু, এবং এদের সম্পর্কিত সকল জিনিসই এই পৌরনীতির বিষয়বস্তু। তাহলে আমরা সেখান থেকে একটু পূর্ণ আলোচনা করে নেই। যে আমরা প্রথম অধ্যায়ে পড়েছিলাম যে একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, যারা এইগুলো নিয়ে, এই পৌরনীতি নিয়ে, এই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে সবসময় আলোচনা, রিসার্চ করছেন, তাদেরকে আমরা রাষ্ট্রবিজ্ঞানী বলছি। সেই রাষ্ট্রবিজ্ঞানীদের একজন E.M. হোয়াইট। E.M. হোয়াইট তার প্রসিদ্ধ গ্রন্থে বলেন, পৌরনীতি হলো সেই মূল্যবান শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করে। তার মানে বলছে নাগরিকতার অতীত, অর্থাৎ আমাদের যখন সভ্যতা শুরু হলো তখন কিভাবে রাষ্ট্র গড়ে উঠেছিল, সেই রাষ্ট্রের চিত্র কীরকম ছিল, তখন রাষ্ট্র কিভাবে পরিচালিত হতো, কারা পরিচালনা করতো, কারা নাগরিকতা পেত, কারা নাগরিক হওয়ার অধিকার রাখত, এইসব অতীতের এই বর্ণনাগুলোকে বলা হচ্ছে নাগরিকতার অতীত, বর্তমানের নগর রাষ্ট্র কিভাবে চলছে,
এবং আমরা সেখান থেকে অতীত আর বর্তমানে নগর রাষ্ট্রের মধ্যে পার্থক্য কী, তখনকার নাগরিক কেমন ছিল, এখনকার নাগরিক কেমন, তখন নাগরিকতা পেতে হলে কী কী করতে হতো বা নীতি নির্ধারণ করতে হতো, বর্তমানের নাগরিকতার কী কী নীতি আছে, সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করে এই পৌরনীতিতে। তাহলে অতীতের নগর রাষ্ট্র সম্পর্কে, নাগরিকতা সম্পর্কে আলোচনা হয়, পৌরনীতিতে বর্তমান সম্পর্কে হয়, এবং ভবিষ্যতে কী রকম নগর রাষ্ট্র হতে পারে বা হবে সেই সম্পর্ক সুস্পষ্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করে এই পৌরনীতি বিষয়ে এই পৌরনীতি বিষয়ের মাধ্যমে। তারপরে বলছে স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক। এখন কি শুধু এই অতীত, বর্তমান, ভবিষ্যৎ কি শুধু কাদের আলোচনা করতেছে? শুধু আমাদের স্থানীয় মানে আমরা যারা আছি শুধু তাদের, নাকি জাতীয়, আন্তর্জাতিক? বলছে যে স্থানীয় আমাদের যেখানে আমরা বসবাস করি এই স্থানেরও যেমন তারা বর্ণনা দিচ্ছে যে এখানকার নাগরিক হলে কি করতে হবে, এখানের নাগরিকের গুণাবলী কি, এবং এখানের নাগরিক সম্পর্কিত সকল বিষয়, তাদের সাথে জড়িত সকল বিষয়ে এগুলো, এবং জাতীয় পর্যায়ে এই নাগরিকদের সার্বিক বিষয় এবং আন্তর্জাতিকভাবে সারা পৃথিবীতে নগর রাষ্ট্রগুলো কীভাবে চলছে, তাদের জন্মনীতি কী, তাদের নাগরিকতা কীভাবে তারা নীতি নির্ধারণ করতেছে, তাদের নাগরিক হতে হলে কী কী গুণ থাকতে হবে, সব কিছুই এই পৌরনীতিতে আলোচনা করা হয়। ওকে, আচ্ছা, নাগরিক আমরা দেখো একটু পড়ি। বলেছে আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা বাংলাদেশ দিয়েই শুরু করি, অর্থাৎ জাতীয় অঙ্গন থেকেই আমরা শুরু করি। আমরা সবাই বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা প্রত্যেকেই কিছু অধিকার, ভোগ ও কর্তব্য পালন করে থাকি। একটি রাষ্ট্রের যখন আমরা নাগরিক হয়ে থাকি তখন রাষ্ট্রের প্রতি আমাদের কি আছে, অনেক কিছু আমাদের অধিকার আছে। আমরা রাষ্ট্রের কাছ থেকে যেটা আশা করি যে এটা আমরা পাবো, এটা আমাদের ভোগের অধিকার আছে, সেই রকম ঠিক শুধু নিলেই হবে না, দিতেও হবে। সেই রাষ্ট্রকে সুন্দর করে গড়ে তোলার জন্য সেই নাগরিকের অনেক কিছু দায়িত্ব পালন করতে হয়, কিছু কর্তব্য আছে, কিছু দায়িত্ব আছে। যেমন বলতে পারি আমরা যে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে আমাদের, যে রাষ্ট্রের যে আনুগত্য প্রকাশ কেমন, যেভাবে রাষ্ট্রটা সুন্দর থাকবে সেই কাজে আমরা সবসময় উৎসাহী হব। আইন মান্য করা, আমাদের রাষ্ট্র সরকার যে আইনগুলো আমাদের জন্য নির্ধারণ করে দিবে আমরা সেই আইনগুলো মেনে চলব। কারণ এই আইনগুলো তৈরি হয় কিসের জন্য? আমাদের পরকালে যাওয়ার জন্য না, ইহকালটাকে, এই পৃথিবীটাকে সুন্দর করে, আমাদের এই রাষ্ট্রটাকে সুন্দর করার জন্য, একটা শৃঙ্খলার মধ্যে রাখার জন্য আমাদের এই আইনগুলো তৈরি করা হয়। অতএব আমরা সেই আইনগুলো মেনে চলার চেষ্টা করব। কর প্রদান করা, আমরা সকলে আমরা একজনের আয় থেকে কিছু কর নিয়ে আরেকজন চলছে, আমার টাকা দিয়ে আরেকজন জনগণ চলছে, তার জনগণে সেই টাকা ঘুরে ফিরে আবার আমার কাছে আসছে। এভাবে আমাদের টাকা দিয়ে অর্থ দিয়েই আমরা চলছি। এই জন্য আমাদেরকে কি করেছে সরকার, যে আমাদের কিছু সব নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর উপরে কর দিয়ে দিয়েছে, যেটা আমাদেরকে মূল্য দিতে হবে। কারণ নাহলে দেশের উন্নতি আবার উন্নয়নের কাজে এই অর্থগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, আমরা যদি কর না দিই তাহলে দেশের উন্নয়ন হবে না। এই জন্য আমাদেরকে সময় মতো কর প্রদান করতে হবে। সন্তানদের শিক্ষিত করা, এটি কোনো বাধ্যবাধকতা না, কিন্তু আমরা যদি সুনাগরিক হতে চাই, এটা আমাদের বিবেক, এটা কোনো আইন না, কিন্তু আমাদের বিবেককে কাজে লাগিয়ে আমরা কি করব, আমাদের সন্তানকে শিক্ষিত করব। সন্তান শিক্ষিত না হলে দেশও শিক্ষিত হবে না, আর দেশও সুন্দর হবে না। তাহলে সততার সাথে ভোট দান করা, এবং নির্বাচনের সময় আমাদের সঠিক নেতা নির্বাচনের জন্য আমরা সততার সাথে ভোট দান করব। কারো কথায়, কারো কোনো অর্থ দিয়ে না, কারো টাকায় না, কারো ক্ষমতার লোভে না, আমাদের কারো কোনো
খারাপ কিছু দিয়ে প্রভাবিত হলে চলবে না, আমাদেরকে সততার সাথে ভোট দান করতে হবে। রাষ্ট্রের সেবা করা, রাষ্ট্রের জন্য যেগুলো দরকার, রাষ্ট্র যেগুলো আইন মেনে চললে রাষ্ট্রের সবাই ভালো থাকবে, সেই কাজগুলো করাটাই হলো রাষ্ট্রের সেবা করা। রাষ্ট্র তো আলাদা একটা জিনিস না যেটাকে আমরা সবাই দেখতে এক জায়গায় সাজানো আছে আমরা দেখতে চাই, আমরা সবাই মিলে তো রাষ্ট্র, তাই না? আচ্ছা দেখো আমরা আরেকটু পড়ি। আমাদের প্রত্যেকের এই সুনাগরিকতা শিক্ষা লাভ করা আবশ্যক। ঠিক আছে, নাগরিক ও নাগরিকতা আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে প্রাচীন গ্রিসে নাগরিক ও নাগরিকতার উদ্ভব হয়। আর তাহলে পৃথিবীতে একটা অংশ আছে, যে অংশের দেশটার নাম হলো, নগরটার নাম হলো গ্রিস। হ্যাঁ, মানচিত্রে তোমরা দেখবে সেইখানে 2500 বছর পূর্বে এই নাগরিক ও নাগরিকতার ধারণাটি উদ্ভব হয়েছিল। কিন্তু তখনকার প্রেক্ষাপট, তখনকার চিত্র এখনকার বর্তমানের আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট আর চিত্রের সাথে অনেকটা অমিল রয়েছে। প্রাচীন গ্রিসে তখন নগর কেন্দ্রিক ছোট ছোট রাষ্ট্র ছিল, সেগুলোকে নগর রাষ্ট্র বলা হতো। এসব নগর রাষ্ট্রে যারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করত তারা নাগরিকভাবে পরিচিত ছিল। অর্থাৎ নগর রাষ্ট্রে যারা শুধু অংশগ্রহণ করত তারা শুধু নাগরিক ছিল। কিন্তু আমাদের দেশে এখন প্রায় 16 কোটি মানুষ বা মানুষের সবাই আমরা নাগরিক, কিন্তু তখন সবাই নাগরিক ছিল না। দাস দাসী এরা নাগরিকের মধ্যে পড়তো না। তাদের যারা নাগরিক ছিল তাদের ভোটাধিকার ছিল, তবে নগর রাষ্ট্রে নারী, বিদেশি, গৃহবৃত্ত এরা কেউই নাগরিক ছিল না। সময়ের পরিক্রমায় নাগরিকত্বের ধারণার অনেকটা পরিবর্তন এসেছে। যেমন আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশে জন্মগ্রহণ করলে জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিকতা অর্জন করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে ব্যক্তি কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে, রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে, তাকে ওই রাষ্ট্রের নাগরিক বলে। তাহলে এই যে তোমাদেরকে নাগরিকের সংজ্ঞাটি বললাম, যে ব্যক্তি, তোমরা আন্ডারলাইন করে নাও, যে ব্যক্তি কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে, রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে, তাকে ওই রাষ্ট্রের নাগরিক বলে। ঠিক আছে, এই যে নাগরিকতা অর্জন, এর কিন্তু দুটি পদ্ধতি আছে। একটি হলো কি জন্মসূত্রে নাগরিকতা অর্জনের পদ্ধতি, আর একটা হলো অনুমোদন সূত্রে। এই জন্মসূত্রে যখন আছে, জন্মসূত্রের মধ্যে আবার দুটি ভাগ আছে, জন্মনীতি আর হলো জন্মস্থান নীতি। ঠিক আছে, জন্মনীতি হলো যে এর ক্ষেত্রে শিশু যে দেশে বা যেখানেই জন্মগ্রহণ করে পিতামাতার নাগরিকতা দ্বারা, ধরো বাংলাদেশের একজন যে জাপানে যে সন্তান জন্ম দিল, তাহলে কিন্তু ওই সন্তান বাংলাদেশের নীতি অনুসারে বাংলাদেশে নাগরিক হয়েছে, কারণ তার বাবা মা হলো বাংলাদেশি। ঠিক আছে, কিন্তু সে আবার জন্মস্থান নীতি অনুযায়ী কি হবে, ওই বাচ্চা যেহেতু জাপানে জন্মগ্রহণ করেছে, সে জাপানের যুক্তরাজ্যে যে জন্মগ্রহণ করে, তাহলে ওই যুক্তরাষ্ট্রেরও সে নাগরিকতা অর্জন করতে পারবে। অর্থাৎ বাংলাদেশের কোনো পিতামাতা যদি যে যুক্তরাষ্ট্রের সন্তান জন্মদান করে, তাহলে সেই সন্তান যুক্তরাষ্ট্রের জন্মনীতি অনুযায়ী সেখানে নাগরিকতা অর্জন করবে। ঠিক আছে, তাহলে আমেরিকা, কানাডা সহ অল্প কয়েকটি দেশ জন্মস্থান নীতির মাধ্যমে নাগরিকতা অর্জন করে। আমেরিকা, কানাডা, তোমাদের এমসিকিউতে এগুলো থাকতে পারে যে এমসিকিউ কানাডাতে জন্মনীতি অনুসরণ করা হয় না জন্মস্থান নীতি অনুসরণ করা হয়, তখন তোমরা বলবে জন্মস্থান নীতি। আরেকটি আছে অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের পদ্ধতি। সেখানে দেখা যাচ্ছে কি, সেগুলো সেই রাষ্ট্রের নাগরিককে বিয়ে করলে তোমরা সেই রাষ্ট্রের নাগরিক হতে পারবে, সরকারি চাকরি করলে, সততার পরিচয় দিলে, সে দেশের ভাষা জানলে, সম্পত্তি ক্রয় করলে, দীর্ঘদিন বসবাস করলে, সেনাবাহিনীতে যোগদান করলে, রাষ্ট্রভেদে এসব শর্ত ভিন্ন হতে পারে। অর্থাৎ এক এক রাষ্ট্রে এক এক রকম, যেমন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া প্রভৃতি রাষ্ট্রে অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভের
হচ্ছে অনেক নাগরিক, বাংলাদেশের অনেক নাগরিক, ঠিক আছে। তাইলে এই যে সে বাবা মা, আমরা জন্মনীতির অনুযায়ী দেখলাম যে বাবা মা যদি বাংলাদেশের হয় আর সে যদি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে, সে যুক্তরাষ্ট্রের নাগরিকতা পাচ্ছে, বাংলাদেশের নাগরিকতা পাচ্ছে, একসাথে দুই দেশের নাগরিকতা পাচ্ছে। আর এই নাগরিকতাটাকেই বলা হয় দ্বৈত নাগরিকতা, ঠিক আছে। দ্বৈত নাগরিকতা, এটা সম্পর্কে তোমরা ভালো করে 14 নম্বর পেজে আছে, এটা তোমরা ভালো করে বাসায় পড়ে আরও স্পষ্ট ধারণা নেওয়ার চেষ্টা করবে। এবং 14 নম্বর পেজে আরেক কিছু পয়েন্ট আছে, হলো নাগরিক হলেই হবে না। আমরা কিন্তু সবাই নাগরিক, কিন্তু সবাই সুনাগরিক না। সুনাগরিক হতে হলে যে 3টি বৈশিষ্ট্যের প্রয়োজন, যে 3টি গুণের প্রয়োজন, সেগুলো হলো বুদ্ধি, বিবেক এবং আত্মসংযম। এই বুদ্ধি, বিবেক, আত্মসংযম ও আত্মসংযম, ঠিক আছে। এই 3টি গুণ থাকলেই সে একমাত্র সুনাগরিক হতে পারে না। একটি ছোট বাচ্চা কিন্তু, যখন একটা শিশুর কিন্তু এই 3টি গুণ থাকে না। তার বুদ্ধি থাকতে পারে, কিন্তু তার বিবেক, তার আত্মসংযম, এই গুণগুলো থাকে না। সেরকম সব নাগরিকের কিছু অশিক্ষিত লোকের মধ্যে থাকে না, কিছু শিক্ষিত লোকের মধ্যে থাকে না, হ্যাঁ। তাই সব নাগরিকের মধ্যে এই 3টি গুণ থাকে না। যার মধ্যে থাকে, যে সকল নাগরিকের মধ্যে থাকে, সেই 3জনের সেই হলো সুনাগরিক। এই 3টি গুণের বর্ণনা তোমরা একটু ভালো করে বাসায় করবে। এবং আমরা সৃজনশীল প্রশ্ন উত্তরে আমরা অনুশীলনীতে 1 নম্বর প্রশ্ন যেটি দেখছি, আমি পড়ি, উদ্দীপকটি শুনো। ক ইউনিয়নের 80% শতকরা 80% লোক বাস করে। উক্ত ইউনিয়ন নির্বাচনে নাগরিকগণ এক্স ও ওয়াই ব্যক্তির মধ্যে এক্স ব্যক্তিকে সৎ ও যোগ্য বলে চেয়ারম্যান নির্বাচিত করে। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে এক্স ব্যক্তির এলাকায় একটি বিদ্যালয়ে একজন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তার ভাইয়ের ছেলে প্রার্থী হলেও যোগ্য প্রার্থীকে অগ্রাধিকার দিয়ে তিনি নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করেন। এখন 5 নম্বর প্রশ্ন বলেছে, প্রায় জ্ঞানের প্রশ্ন, প্রায় কত বছর পূর্বে প্রাচীন গ্রিসে নাগরিক ও ধারণার উদ্ভব হয়। আমরা প্রথম পেজে, 2য় অধ্যায়ের প্রথম পেজে আমরা এই জ্ঞান প্রশ্নটি পেয়েছিলাম যে আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে প্রাচীন গ্রিসে নাগরিক ও নাগরিকতা ধারণার উদ্ভব হয়। তারপর বলেছে দ্বৈত নাগরিকতা কি, এটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা সেভাবে আরেকটু ধারণা নেওয়ার চেষ্টা করবে। তারপরে বলেছে ক ইউনিয়ন নাগরিকের মধ্যে কোন ধরনের কর্তব্য পরায়ণতা লক্ষ্য করা যায়, ব্যাখ্যা করো। হ্যাঁ, এই যে ক ইউনিয়নের নাগরিকদের মধ্যে তারা একজন, আমরা বলেছিলাম কি যে সুনাগরিক হতে হলে কিছু গুণ থাকতে হবে। তার মধ্যে একটি হলো সততার সাথে ভোটদান করা। এই যে ক ইউনিয়নের নাগরিকরা কি করেছিল, সততার সাথে ভোটদান করেছিল, আর এটাই হলো তাদের কর্তব্য পরায়ণতার উদাহরণ, ঠিক আছে। এই মাধ্যমে তারা এক্স ব্যক্তিকে নির্বাচিত করেছিল। তাহলে এটি তোমরা আরো সাজিয়ে গুজিয়ে লেখার বর্ণনা করার চেষ্টা করবে। এক্স ব্যক্তি, ঘ নম্বর শেষ প্রশ্ন, এক্স ব্যক্তি সুনাগরিক, সত্যতা যাচাই করো। এক্স ব্যক্তি সুনাগরিক, আমরা বলেছি সুনাগরিক হতে হলে 3টি গুণ থাকতে হয়, বুদ্ধি, বিবেক এবং আত্মসংযম। এখন এই যে এক্স ব্যক্তি নির্বাচিত হয়েছে, তার মধ্যে এই 3টি গুণ আছে কিনা তোমরা, এটাই তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে। সে কিন্তু দেখো তার বুদ্ধি আছে এবং তার বিবেক আছে, কিভাবে আমরা বুঝলাম, কারণ সে সৎ ও যোগ্য বলেই কিন্তু গ্রামের লোক তাকে, বুদ্ধি আছে বলেই তাকে কি করেছে, নির্বাচিত করেছে। এবং সে কোনো অসৎ পন্থা অবলম্বন না করে এলাকার যারা ভোটার তাদের রায়ের উপরে নির্ভর করেছে। এবং তারপরে কি তার আত্মসংযমটা দেখো আর বিবেকটা দেখো, যে সে যখন নির্বাচিত হলো তার ক্ষমতা ছিল, কিন্তু সে ক্ষমতার অপব্যবহার করেনি, না করে তার ভাইয়ের ছেলেকে প্রার্থী হিসেবে ছিল, কিন্তু তাকে নির্বাচিত না করে যে তার ভাইয়ের ছেলের চেয়েও যোগ্য তাকে সে নির্বাচিত করেছে, সে সেখানে তার ক্ষমতার
ঘটায়নি, ঠিক আছে। এভাবেই সে তার আত্মসংযম, নিজেকে সংযত করেছে এবং বিবেকবানের মতো প্রতিষ্ঠানের মঙ্গলের কথা সে চিন্তা করেছে, ঠিক আছে। ওকে, আজকে আমরা এই এতটুকুই বলবো এবং তোমরা বাড়িতে অবশ্যই এই প্রশ্ন, সৃজনশীল কর্মমূল প্রশ্নের উত্তরটি বাসায় লেখার চেষ্টা করবে। আমরা স্কুল খুললে বা আগে আমরা তোমাদের টেস্টের ব্যবস্থা করব, সেই টেস্টে হয়তো এই প্রশ্নগুলো থাকতে পারে এবং যতটুকু পড়িয়েছি সেখান থেকে ভালো করে রিডিং করবে, কারণ তোমাদের MCQ এর ভিতর থেকে আসবে, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।